আমি তো ভালোবাসি তোকে লিখেছেন সালমা চৌধুরী। তানভীর বিড়বিড় করতে করতে নিজের রুম পর্যন্ত যেতেই ফোনে কল বেজে উঠল। তানভীরের বেস্ট ফ্রেন্ড সোহাগ কল দিয়েছে। তানভীর কল রিসিভ করতেই ওই পাশ থেকে সোহাগ একদমে কত কি বলতে থাকলো। তানভীর প্রখর তপ্ত স্বরে বলল, আমাকে এইসব বলে কোনো লাভ নেই। আমি এখন আসতে পারবো না, এমপির সাথে একটা প্রোগ্রামে যেতে হবে। প্লিজ দোস্ত আয় একটু। আরে ভাই, আমার সময় নেই। শোন তানভীর, আমাকে যতই ব্যস্ততা দেখাস সমস্যা নেই, কিন্তু তোর গার্লফ্রেন্ডের জন্য অন্তত আয়। একদম ইমোশনালি ব্ল্যাকমেল করবি না। তোর আমার মাঝে ওকে কেন টানছিস? কারণ আমার কথায় তুই গুরুত্ব দিচ্ছিস না। প্লিজ তানভীর, জাস্ট 5 মিনিট লাগবে। আয় তুই। তানভীর ভারী কণ্ঠে শোধালো, বন্যা কি এখনো ভার্সিটিতে? আমি তোর কাছে সকাল থেকে চিল্লাচিল্লি করছি, তুই আমাকে পাত্তাও দিচ্ছিস না। বন্যার নাম শুনতেই কণ্ঠস্বর পাল্টে গেছে। দাঁড়া, এখন থেকে তোকে ওর কসম দিয়ে সব কাজ করাবো। তানভীর রাগান্বিত কণ্ঠে বলল, আর যাই করিস কোনোদিন ওর নামে কসম কাটতে বলিস না। পরিবারের বাইরে ও আমার একমাত্র দুর্বলতা, তাছাড়া কসম কাটা ঠিক না। আচ্ছা ঠিক আছে, কাটবো না কসম। এখন বল, আসবি? বন্যা যদি সত্যি ভার্সিটিতে থাকে তাহলে আসবো। আরে আছে, প্রয়োজনে আটকে রাখবো। তাও তুই আয়, আমার কাজটা কিন্তু করে দিতে হবে। ভুলে বন্যাকে কিছু বলতে যাস না, আমি আসছি। তানভীর দ্রুত বেরিয়ে পড়েছে। এদিকে মেঘ আবিরের আড়ালে চুপটি করে দাঁড়িয়ে আছে। তানভীর চলে গেছে অনেকক্ষণ আগেই। মেঘ আতঙ্কে এখনো চোখ খুলতে পারছে না। তানভীর ঠোঁটের কোণায় হাসি রেখে অপলক দৃষ্টিতে মেঘকে দেখছে। তীর করে কাঁপছে মেঘের ওষ্ঠদ্বয়। লজ্জা আর ভয়ে নাকের ডগা আর গাল পাকা টমেটোর মতন লাল হয়ে গেছে। নিস্তব্ধতা বুঝতে পেরে মেঘ ধীরে ধীরে চোখ মেলল। সরাসরি চোখ পড়ল আবিরের চোখের দিকে। আবিরের নেশাক্ত দৃষ্টি দেখে মেঘ লজ্জায় মাথা নিচু করে ঘাড় কাত করে তানভীরকে দেখার চেষ্টা করলো। তানভীরকে রুমে কোথাও দেখতে না পেয়ে উদ্বিগ্ন কণ্ঠে শোধালো, ভাইয়া কোথায়? চলে গেছে। কেন? সেটা আমি কিভাবে বলবো? তোর ভাইকে জিজ্ঞাসা কর গিয়ে। হঠাৎ দেওয়ালের দিকে আবিরের নজর পড়ে। যে হাতটা দিয়ে নিজেকে আটকিয়েছিল সেই হাতে যে রং ছিল আবিরের সেটা খেয়াল ছিল না। মেঘের চুল বাঁচাতে গিয়ে উল্টো দেওয়াল নষ্ট করে ফেলেছে। আবিরের সাথে মেঘও চোখ ঘুরিয়ে তাকালো। দেওয়ালে আবিরের হাত দেখে আর্তনাদ করে উঠল, এটা আপনি কি করলেন? আমি ইচ্ছে করে করেছি নাকি? তোর চুল বাঁচাতেই তো করেছি। মেঘ একটু দূরে সরে দেওয়ালটাকে দেখে পুনরায় গম্ভীর কণ্ঠে বলল, আমি এখানটা এখন কিভাবে ডিজাইন করব? আবির মেঘের হাতের কবজিতে শক্ত করে ধরে টেনে নিয়ে রঙের বক্সে চুবিয়ে সঙ্গে সঙ্গে দেওয়ালে ছাপ দিল। যেখানে আবিরের হাতটা রেখেছিল ঠিক সেইখানেই। মেঘ আটকানোর খুব চেষ্টা করেছে, কিন্তু আবিরের শক্তির সামনে মেঘের অতি নগণ্য একটা মানুষ। আবিরের হাতের রং অনেকটা শক্ত হয়ে যাওয়ায় ঠিকমতো বোঝা যাচ্ছিল না, কিন্তু মেঘের হাতের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। ভালোভাবে খেয়াল করলে মেঘের ছোট্ট হাতটাকে ঘিরে আবিরের বড় হাতটার অপ্রখর ছাপটা কি সঠিক চোখে পড়ে। মেঘ ক্ষুব্ধ হয়ে বলল, আপনি এমন করলেন কেন? কি ডিজাইন করবি ভেবে পাচ্ছিলি না, তাই করলাম। তাই কি করব? মেঘ শক্ত কণ্ঠে বলল, আমি কিন্তু সম্পূর্ণ দেওয়ালটা নষ্ট করে ফেলবো। আবির মুচকি হেসে বলল, একদিনের জন্য রুমটা তোকে দিয়ে দিয়েছি, সাজাবি নাকি নষ্ট করবি পুরোটাই তোর ওপর, আমি কিছুই বলবো না। মেঘ শীতল কণ্ঠে বলল, মাঝখানের হাতের ছাপটার কারণে কি পচা লাগছে, আপনি এমনটা না করলেও পারতেন। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, তুই তোর কাজ শেষ কর, তারপর দেখিস কত সুন্দর লাগবে। মেঘ মুখ ভোঁতা করে ঠোঁট উল্টে কাদো কাদো মুখ করে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির মুচকি হেসে 2 আঙ্গুলে মেঘের রাগে ফুলে ওঠা নাকটা আলতোভাবে
চেপে মোলায়েম কণ্ঠে বলল, দেওয়াল জুড়ে এত সুন্দর পেইন্টিং থাকবে আর তাতে ডিজাইনারের হাতের ছাপ থাকবে না, তা কি করে হয়? ছাপটা নিচে তোর নামও লিখে দিস। বাসার মানুষ দেখলে কি ভাববে? বাসার মানুষ যখন জিজ্ঞাসা করবে এই ডিজাইন কে করেছে, তখন আমি কি বলবো? শ্যাওলাপাড়ার পেতনিটা ডিজাইন করে দিয়ে গেছে, নাকি আমার কাল্পনিক বউটা এসে করেছে? মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে রাগী স্বরে বলল, কথায় কথায় বউ বউ করবেন না, আমি কিন্তু বড় আব্বুকে বলে দেব। কি বলবি? বলবো আপনি সারাদিন বউ বউ করেন, অথচ বিয়ের কথা বললে ভাব নেন, আপনাকে ডাক্তার দেখাতে হবে। আবির নিঃশব্দে হেসে শুধালো, তুই কি আমায় ইনডাইরেক্টলি পাগল বললি? মুখের উপরে কিভাবে বলবো? কি? আবির এক পা করে এগোচ্ছে। মেঘ পেছাতে পেছাতে চেঁচিয়ে উঠল, এমন করলে আমি কিন্তু চিৎকার করব। কর চিৎকার। কাকে ডাকবি ডাক, দেখি তোকে কে বাঁচায়। মেঘ ভেজা কণ্ঠে ডেকে উঠল, আম্মু বাঁচাও। আবির মেঘের মুখ চেপে ধরে ঠাট্টার স্বরে বলল, ছি মেঘ, এভাবে মামনিকে ডাকছিস? যেভাবে মামনিকে ডাকছিস মামনি ভাববে আমি তোকে ছি। মেঘ বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির মেঘের মুখ ছেড়ে কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, সরি, তোকে আর ডিস্টার্ব করবো না, তুই তোর কাজ শেষ কর। আবির টাওয়েল নিয়ে ওয়াশরুমে চলে গেছে। মেঘ আহাম্মকের মতন কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। আবির ভাই যে রাগ করেছে এটা ওনার কথাতে বোঝা গেল। মেঘ কি করবে তাই ভাবছে। আচমকা ড্রেসিং টেবিলের আয়নার দিকে নজর পড়তেই মেঘ সব ভুলে গেছে। গালে আবির ভাইয়ের স্পর্শ, গলায় আর ঘাড়েও আঙ্গুলের দাগ, নাক আর কপাল জুড়ে রং লেগে আছে। মেঘ লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবছে আর বারবার লজ্জায় লতিত হয়ে যাচ্ছে। মেঘ নিজের গালে হাত রেখে আবিরের স্পর্শ অনুভব করার চেষ্টা করছে। অমনি বুকের ভেতর কম্পন শুরু হয়ে গেছে। আচমকা মিম দরজায় দাঁড়াতেই মেঘ তাড়াহুড়ো করে দেওয়ালের দিকে ঘুরে মাথায় ওড়না দিল যাতে রঙের দাগ মিম কোনোভাবেই না দেখে। মিম দৌড়ে এসে উত্তেজিত কণ্ঠে শোধালো, আপু তুমি আমায় দেখে কি লুকাচ্ছ? দেখি এদিকে ঘোরো তো। মেঘ দেওয়ালে রং করতে করতে তপ্ত স্বরে বলল, ডিস্টার্ব করিস না, রুমে যা। তুমি কি লুকাচ্ছ বলো, তাহলেই চলে যাব। মেঘ হুঙ্কার দিয়ে উঠল, আবির ভাই কিন্তু ওয়াশরুমে আছে, ডাকবো? মেঘ উদ্বিগ্ন কণ্ঠে বলল, আবির ভাই রুমে আছে, আগে বলবো না? আমি গেলাম, পরে এসে দেখবো তুমি কি লুকাচ্ছ। মেঘ কিছুক্ষণ ভেবে পুনরায় কাজ করলো। আবির ওয়াশরুম থেকে বেরিয়ে ভেজা শরীরে টি শার্ট গায়ে দিয়ে ফোন নিয়ে চুপচাপ রুম থেকে বেরিয়ে গেছে। মেঘের দিকে একবারের জন্য তাকায়নি। মেঘ সহসা মুখ থেকে আবিরের যাওয়ার দিকে মেঘ অসহায় মুখ করে আবিরের যাওয়ার দিকে খানিকক্ষণ চেয়ে রইল। চোখে মুখে বিষণ্ণতা ভর করেছে, তবুও সবকিছু একপাশে রেখে কাজে মনোযোগ দিল। আবির নিচে নামতেই মিম ছুটে গেল মেঘকে দেখতে। ততক্ষণে মেঘ রং দিয়ে গাল আর গলায় থাকা আঙ্গুলের ছাপগুলো মুছে ফেলেছে। মিম রুমে ঢুকেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তখন কি লুকিয়েছিলা? মেঘ স্বাভাবিকভাবে ঘুরে মেঘের গালে রঙের 2 আঙ্গুল ছুঁয়ে বলল, তোর কাছ থেকে আমি কি লুকাবো বল? আপু তোমার গালে এত রং কেন? খেয়াল ছিল না, হুট করেই গালে হাত দিয়ে ফেলেছিলাম। দুটো দেওয়াল ভালোভাবে পর্যবেক্ষণ করে মিম বলল, আপু দুটো ডিজাইনই অনেক সুন্দর হয়েছে, ভাইয়ার রুমটা অন্যরকম সুন্দর লাগছে। মেঘ মৃদু হেসে বলল, সত্যি সুন্দর লাগছে? 100% সত্য। ওনার কি পছন্দ হবে? কিছুই তো বলল না। আমি বলছি ভাইয়ার পছন্দ হবে। তাছাড়া তুমি যা এঁকে দিবে ভাইয়া সেটাতেই প্রশংসা করবে। দেখো, সেটা যদি ব্যাঙের ছাতাও হয় তবুও বলবে অনেক সুন্দর হয়েছে।
মিম বিছানার উপরে বসে পা ঝোলাচ্ছে আর মেঘের সাথে গল্প করছে। মেঘ আবিরের কথা মতো নিজের হাতে ছাপটার নিচে নিজের নাম লিখেছে। তাছাড়া এক সাইডে সাজ্জাদুল খান আবির নামটা লিখে ডিজাইনও করে দিয়েছে। মিমকে কিছু জিনিস দিয়ে আগেই পাঠিয়ে দিয়েছে, বাকিগুলো নিয়ে মেঘ পিছন পিছন আসছে। এতক্ষণের মধ্যে আবির একবারও উপরে যায়নি। মিম নিচে আসতেই আবির প্রশ্ন করলো, তোর বোনের কাজ শেষ হয়েছে? হ্যাঁ, অনেকক্ষণ আগেই শেষ হয়েছে। আবির কোনো কথা না বলেই নিজের রুমে চলে গেছে। দুটো দেওয়ালে ডিজাইনের কারণে রুমটা চেনা যাচ্ছে না। আবিরের রুমটা খানবাড়ির সবগুলো রুমের থেকে বড়। সময় এই রুমে আলী আহমেদ খান আর মালিহা খান থাকতেন। ওনাদের জন্যই মূলত বানানো হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন সমস্যার কারণে আলী আহমেদ খানরা নিচে চলে আসেন আর রুমটা আবিরের দখলে চলে যায়। রুমটা ঠিক মাঝামাঝিতে দরজাটা অবস্থিত। ভেতরে একপাশে আবিরের ব্যবহার্য সব জিনিসপত্র সামগ্রী আর অন্য পাশে সব অপ্রয়োজনীয় জিনিসপত্র। ছোটবেলার সাইকেল থেকে শুরু করে লাগেজ, ক্রিকেট, ফুটবল খেলার যাবতীয় জিনিসপত্র, পুরনো একটা ওয়ার্ড্রব, আরো অনেক কিছু। ওইদিকে সব জিনিসপত্র বড় কাপড় দিয়ে ঢাকা। মালিহা খান বলেছিলেন পুরনো জিনিসপত্র স্টোর রুমে রেখে দিতে, কিন্তু আবির সেগুলো সরাতে রাজি হয়নি। রুমে আর্ট করার এখন এক পাশে অতিরিক্ত সুন্দর হয়ে গেছে আর অন্য পাশে অগোছালো। তবে আবিরের সেদিকে মনোযোগ নেই। আবির উদ্ধৃত নয়নের দেওয়ালের দিকে চেয়ে আছে। একবার চোখ পড়ছে নিজের নামের দিকে, পুনরায় নজর আটকাচ্ছে মেঘের হাতের ছাপে সেই সাথে লেখা মেঘ নামটার উপরে। অকস্মাৎ আবিরের মুখে হাসি ফুটে। অন্যদিকে তানভীর ভার্সিটির সামনে আসতেই সোহাগ আর শিমুলকে দেখতে পেল। ওরা তানভীরকে দেখে হাসি মুখে এগিয়ে আসলো। তানভীর প্রশ্ন করলো, বন্যা কোথায়? চল আমাদের কাজটা আগে শেষ করে আসি, 5 মিনিটের কাজ। বন্যার সাথে আগে দেখা করব, তারপর তোদের কাজটার ব্যাপারে ভেবে দেখব। দুটা মেয়ের সাথে ওইদিকে গেল। তানভীর ওদের দেখানো পথে বাইক স্টার্ট দিল, থামলো ঠিক বন্যাদের পেছনে। বন্যারা পেছন ফিরে তাকিয়েও দেখল না। তানভীর ঘন ঘন হর্ন দিতে লাগলো। এক প্রকার বিরক্ত হয়ে বন্যা পিছনে ফিরতেই দেখলো তানভীর বাইক থেকে নিরেট দৃষ্টিতে চেয়ে আছে। বন্যার চেহারা স্বাভাবিক করার চেষ্টা করলো। তানভীর গম্ভীর কণ্ঠে বলল, এদিকে আসো। বন্যা বান্ধবীর দিকে তাকিয়ে ধীর গতিতে এগিয়ে আসলো। তানভীর প্রখর তপ্ত স্বরে বলল, ফোন দিলে ফোন রিসিভ করার প্রয়োজন মনে করো না? ইদানিং ফোন বন্ধ করে রাখো, সমস্যা কি? বন্যা স্বাভাবিক কণ্ঠে বলল, আমার ফোনটা নষ্ট হয়ে গেছে, নতুন ফোন কিনতে হবে। আব্বু বলেছে আগামী সপ্তাহে ফোন কিনে দেবে। ও, আর কোনো কারণ নেই তো? আর কি কারণ থাকবে? ভাইয়া যখন অ্যাক্সিডেন্ট করেছিল তখন তোমাকে রাগে উল্টাপাল্টা কথা বলেছিলাম, তার জন্য দুঃখিত। ভাইয়ার রক্তাক্ত দেহ দেখে আমি তখন মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। বুঝে না বুঝে তোমার সাথে রাগ দেখিয়েছি। বন্যা মলিন হেসে বলল, কোনো ব্যাপার না, আমি কিছু মনে করিনি। আপনার জায়গায় আমি থাকলেও হয়তো এভাবেই রিঅ্যাক্ট করতাম, নয়তো আরো বেশি করতাম। আই এম সরি বন্যা, এত ফর্মালিটি করতে হবে না। আমি সত্যি কিছু মনে করিনি। আবির ভাইয়া এখন কেমন আছেন? মেঘ কেমন আছে? দুজনেই আলহামদুলিল্লাহ ভালো আছে। বন্যা হঠাৎই ঢোক গেলে উষ্ণ স্বরে শোধালো, একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ অবশ্যই। আপনি মিনহাজের তামিমকে কি করেছেন?
কেন, কোনো সমস্যা? না না, ওরা অনেকদিন ভার্সিটিতে আসেনি, এখন আসলেও চুপচাপ হয়ে গেছে তাই বলছিলাম। ও আচ্ছা, ওসব কোনো বিষয় না, আমি বেশি কিছু করিনি। আমার জায়গায় ভাইয়া থাকলে ওদের আর কোনোদিন দেখতেও পেত না। তানভীর একটু থেমে আবার প্রশ্ন করল, ও একটা কথা, ভার্সিটিতে কেউ তোমাকে ডিস্টার্ব করে? বন্যা মনে মনে আওড়ালো, ডিস্টার্ব করলে তো আপনাকে বলবো না। স্বাভাবিক কণ্ঠে বলল, না, যদি মনে করো আমাকে না বললে আমি কিছু জানতে পারবো না, তাহলে এটা তোমার ভুল ধারণা। বরং তুমি নিজে থেকে জানালে তোমারই লাভ। বন্যা কপাল গুটিয়ে ধীর কণ্ঠে বলল, এখন আসি। যেতে বলেছি তোমায়, আমার তাড়া আছে। কেন, কেউ অপেক্ষা করছে? মানে কিছু না, ভার্সিটিতে পরশুদিন প্রোগ্রাম আছে, কষ্ট করে মেঘকে জানিয়ে দেবেন। ঠিক আছে, এখন চলো। কোথায়? তোমায় কিছু খাওয়াই। আমি আজ কিছু খাবো না, অন্য কোনো দিন আমি আপনাকে খাওয়াবো। তানভীর ভারী কণ্ঠে বলল, সেসব পরে দেখা যাবে, এখন বাইকে আসো। এক গ্লাস আখের জুস হলেও খেতে হবে, না হয় আমি ধরে নিব তুমি আমার উপরে রাগ করে আছো। আমি সত্যি রাগ করে নেই, বিশ্বাস করুন। মানলাম এবং বিশ্বাসও করলাম, এখন চলো। বন্যা দাঁতে দাঁত চেপে বাইকে উঠে বসলো। ইচ্ছা না থাকা সত্ত্বেও তানভীরের সঙ্গে 2 গ্লাস আখের জুস খেয়েছে। শুধুমাত্র মেঘের ভাই বলে বাধ্য হয়ে বন্যা তানভীরের সাথে কথা বলে, না হয় কোনোদিন বলতো না। মিনহাজ আর তামিমকে বন্যা 2-1 বার জিজ্ঞাসা করেছিল কি হয়েছে বলতে, কিন্তু ওরাও কিছু বলল না, বারবার কথা এড়িয়ে যায়। তার জন্যই বন্যা তেমন জোর করে না। তবে ভালো কিছু যে ঘটেনি বন্যা 100% নিশ্চিত। আবিরের অসুস্থতার পর থেকে মেঘ মিনহাজদের কথা ভুলেও ভাবে না। বন্যা কিছু বললেও তেমন পাত্তা দেয় না, এমনকি রেগুলার ভার্সিটিতেও আসে না। বাড়ির কেউ কিছু বললে শরীর খারাপ, মন খারাপ বলে নানান বাহানা দেয়, আর বাকি সব তানভীর সামলায়। না বোনকে কিছু বলতে পারে আর না বাসায়। মেঘের চোখে তানভীর সেরা ভাই হলেও বন্যার চোখে তানভীর একজন রাজনীতিবিদ, দাপটি ভিলেন টাইপের ছেলে। এত বছর যাবৎ মেঘকে শাসন করা দেখে বন্যা তানভীরকে ভয় পেত। মিনহাজদের ঘটনার পর থেকে বন্যা আরো বেশি আতঙ্কে থাকে, দূরত্ব মেনটেন করে চলে। তানভীর বন্যাকে রিকশায় উঠিয়ে দিয়ে সোহাগদের কাছে এসেছে। সোহাগ ঠাট্টার স্বরে বলল, আগে আসতে চাইছিলি না আর এখন? তানভীর মুচকি হেসে বলল, কতদিন পর মেয়েটাকে দেখলাম, আহ কত আবেগ। কোথায় যাবি বলছিলি? চল। বিকেল থেকে মেঘ আর মিম শপিংয়ে যাবে বলে পাগলামি করছে। তানভীরকে যেতে বলা হয়েছিল, কিন্তু তানভীর প্রোগ্রামে ব্যস্ত বলে যেতে পারবে না। মেঘ আর মিম একা যেতে পাগলামি শুরু করেছে। ওদের হাউকাউ শুনে আবির নিচে এসেছে। আবিরকে দেখে 2 বোন চুপ করে গেছে। সদ্য ঘুম থেকে উঠে আসা আবিরের চোখগুলো লাল টকটকে হয়ে আছে। আবির অস্পষ্ট কণ্ঠে শোধালো, কি হয়েছে তোদের? মেঘ মিম কেউ কোনো কথা বলল না। আকলিমা খান বলল, ওরা শপিংয়ে যেতে চাচ্ছে, যাক, সমস্যা কি? একা যেতে চাচ্ছে। আবির কপাল কুঁচকে তাকিয়ে বলল, একা যেতে হবে কেন? তোমরা না গেলেও আমি ওদের নিয়ে যাচ্ছি। মেঘ আর মিম দুজনেই একসঙ্গে চেঁচিয়ে উঠল, না। রাগে আবিরের চোখ মুখ লাল হয়ে গেছে। কপাল কুঁচকে গম্ভীর কণ্ঠে শোধালো, সমস্যা কি তোদের? মেঘ মাথা নিচু করে উত্তর দিল, কোনো সমস্যা না থাকলে কাকিয়াদের নিয়ে শপিংয়ে যা, বেশি টারামি করবি না, ঠিক আছে? মেঘ এক দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে ওপর নিচ মাথা নাড়ালো। অনুমতি ছাড়া একা শপিংয়ে যাওয়া অসম্ভব বিষয়, এটা তাদের অজানা নয়। তবুও চেষ্টা করে দেখছিল যদি অনুমতি পেয়ে যায়। আবির আগের ভাবমূর্তি বজায় রেখে দাঁড়িয়ে আছে। মেঘ আর মিম তাড়াহুড়ো করে নিজের রুমে চলে গেছে। হালিমা খান আর আকলিমা খানের সঙ্গে মিম আর মেঘ শপিংয়ে গিয়েছে। মেঘ আর মিম সুযোগ বুঝে আবিরের জন্য 2-3টা শার্ট, সাদা
টি শার্ট আর দুইজনের জন্য 3টা পাঞ্জাবি কিনে নিয়ে এসেছে। মেঘরা বাসায় ফিরতেই তানভীর ভার্সিটির প্রোগ্রামের কথা বলেছে। আবিরও সেখানে উপস্থিত ছিল। মেঘ নিজের হাতে শপিং ব্যাগগুলো লুকিয়ে নিজের রুমে নিয়ে গেছে। আবির বিষয়টা খেয়াল করেও কিছু বলেনি। আবির রাতে ঘুমানোর জন্য রুমে ঢুকে দরজা চাপাতেই রীতিমতো আশ্চর্য হয়ে গেছে। আবিরের দরজার আড়ালে মেঘের হাতের ছাপটা আগের মতো বেরঙিন নেই। মেঘ সেখানে নীল রঙের ছাপ দিয়েছে, এমনকি অন্য হাতের ছাপও দিয়েছে। পাশাপাশি মেঘের দুটো হাতের ছাপ দেখে আবির মুচকি হেসে বলল, পাগলি একটা। প্রোগ্রামের দিন ঠিক সময় মতো মেঘ ভার্সিটিতে চলে এসেছে। মেঘকে দেখে মিনহাজ আর তামিম এগিয়ে এসে শোধালো, কেমন আছিস? মেঘ অন্যদিকে মুখ করে বলল, আলহামদুলিল্লাহ। মেঘ ওদের পাশ কাটিয়ে চলে গেছে। বন্যা আর মেঘ দুজনেই আজ গাউন ড্রেস পরে হিজাব পরে এসেছে। মেঘ আর বন্যা কিছুটা সামনে এগুতেই লিফাত নামের ছেলেটার সাথে দেখা। লিফাত হাতে সিগারেট। বন্যা আর মেঘকেই দেখে থতমত খেল। সিগারেট পেছনে ফেলে শান্ত স্বরে জিজ্ঞাসা করলো, কেমন আছো তোমরা? বন্যা আর মেঘ দুজনে কপাল কুঁচকে তাকিয়ে আছে। বন্যা ঠান্ডা কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ ভালো। বন্যা মেঘের হাত ধরে বলল, চল এখান থেকে। মেঘ তখনও সরনেত্রে লিফাতকে পরখ করছে। ছেলেটার মুখে রহস্যময় হাসি। লিফাত প্রশ্ন করল, কেউ কেমন আছে জিজ্ঞাসা করলে প্রতি উত্তরে তাকেও জিজ্ঞাসা করতে হয়, এটাও কি জানো না? বন্যা তপ্ত স্বরে জবাব দিল, না জানি না। বন্যা মেঘকে টেনে নিয়ে চলে গেছে। মেঘ কপাল কুঁচকে শুধালো, এই ছেলেটা আবার কে? রসায়ন ডিপার্টমেন্টের 4র্থ বর্ষের এক বড় ভাইয়া। তোর সাথে কথা বলতে এসেছে কেন? আল্লাহ জানে, তুই তো ইদানিং তেমন ক্লাসে আসিস না। একদিন আমাকে ফোন করে বলেছিল, ফোনে কথা বলছিলাম, তখন এই ছেলে ইচ্ছে করেই আমার কাছে গিয়েছে। আমি হঠাৎ ঘুরতেই প্রায় ধাক্কা লেগেই গিয়েছিল। কথাবার্তা নেই, হুট করে আমাকে ধমকিয়ে চলে গেছে। তারপর থেকেই দেখলেই কেমন করে হাসে, এটা সেটা জিজ্ঞাসা করে, ইচ্ছে করে মাথা ফাটিয়ে দিই। ভাইয়াকে বলবো? না, তোর ভাই আরেক ডেঞ্জারাস পাবলিক। ওই দিন দেখা হয়েছিল, পরে জিজ্ঞাসা করেছিল আমাকে কেউ ডিস্টার্ব করে কিনা। তুই কি বলেছিস? আমি বলেছি না। কেন? তোর ভাই মিনহাজদের যে অবস্থা করেছিল, আমি আর কাউকে বিপদে ফেলতে চাই না। তাহলে আবির ভাইকে বলি? ভুলেও না, তোর ওই গুন্ডা পান্ডা ভাইদেরকে আমার এ ব্যাপারে কিছুই বলবি না। তুই গুন্ডা পান্ডা কাকে বলছিস? আমার আবির ভাই হিরো, নট ভিলেন, ওকে? আর তোর ভাই? আমার ভাইও হিরো। মিনহাজদের যদি মেরেও থাকে, ভাইয়া কি শুধু মেরেছে নাকি? আমার কর্মকাণ্ডে তোর কি তখন আমাকে মারতে ইচ্ছা করেনি? বল করেনি? করেছে। তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়েও আমার কাজে তুই আমার উপরে বিরক্ত হয়েছিস। এমনকি আমি নিজের উপর বিরক্ত হয়েছিলাম। এখানে ভাইয়া না মিনহাজকে চেনে আর না তামিমকে চেনে। আবির ভাই আর তানভীর ভাইয়ার প্রাণ 100ই বাঁধা। ওদের একজনের কিছু হলে আর একজনের জীবনের ঝুঁকি নিয়ে হলেও বাঁচাবে। সেখানে সামান্য মায়ের আর এমন কি? বন্যা উদাসীন কণ্ঠে বলল, এখন চল, অনুষ্ঠান শুরু হয়ে যাবে। মেঘ আর বন্যা ভেতরে ঢুকলো। পেছনের দিকে বসতে যাবে এমন সময় ওদের একজন ক্লাসমেট সামনে থেকে ডেকে বলল, মেঘ তোরা এখানে আয়, তোদের জন্য সিট আছে। মেঘ আর বন্যা এগিয়ে গেল। পাশাপাশি দুটো সিট মেঘ আর বন্যা বসলো। ওদের সামনে সারিতে লিফাতের বন্ধুরা বসা। কয়েক মুহূর্তের মধ্যে লিফাত এসে বসলো। মেঘ আর বন্যা লিফাতকে দেখে পেছনে চলে যাওয়ার জন্য ফিসফিস শুরু করলো।
লিফাত পেছনে করে উত্তেজিত কণ্ঠে বলল, আরে তোমরা এখানে, কোনো কিছু লাগলে শুধু একবার বলবা, সাথে সাথে এনে দেব। বন্যা আর মেঘ দুইজনেই রাগে ফুঁসছে। বন্যা কিছু বলতে যাবে তার আগে কেউ একজন রাগান্বিত কণ্ঠে বলে উঠল, তোর কলিজাটা আমার লাগবে, দে এখন। বন্যা আর মেঘ দুইজনেই চমকে উঠে পাশে ফিরে তাকালো। লিফাতও আটকে উঠে সেই দিকে তাকালো। চোখ পর্যন্ত ঢেকে রাখা ক্যাপটা সরাতেই তানভীরের মুখটা স্পষ্ট দেখা গেল। লিফাতের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। তানভীরকে দেখে বন্যা আর মেঘ দুইজনেই ভয় পাচ্ছে। লিফাত বেশ কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে হঠাৎই হেসে ফেলল। তানভীর চোখ মুখ কুঁচকে পুনরায় বলল, কি হলো, দিবি না? মেয়েদের প্রতি এত যত্ন, যা চাইবে সাথে সাথে এনে দিবি, আর আমি সামান্য কলিজাটা চেয়েছি, তুই সেটা দিতে রাজি হচ্ছিস না? লিফাত, তোর থেকে এটা আশা করিনি। লিফাত হঠাৎই অস্বাভাবিকভাবে হাসতে শুরু করলো। হাসতে হাসতে বলল, আরে ভাই, তোমার কি লাগবে বলো শুধু, দেখো তোমার ভাই তোমার জন্য কি করবে। তানভীরের চোখে মুখে বিরক্তির ছাপ। বিরক্তি ভরা কণ্ঠে বলল, আপাতত তোর কলিজাটা হলেই হবে, চাইলে তোর হাতটাও দিতে পারিস। আমিও দেখি ওইখানে ঠিক কতজনকে জায়গা দিয়েছিস। লিফাত মুখে হাসি রেখেই বলল, এই সর, আমাকে সাইড দে। লিফাত এগিয়ে আসতেই তানভীর বসা থেকে উঠে দাঁড়ালো। লিফাত তানভীরকে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলতে লাগলো, ভাইয়া প্লিজ, এখানে অনেক জুনিয়র আছে, ওদের সামনে আমার মান সম্মানটা ডুবায়ও না প্লিজ। তানভীর রাগান্বিত কণ্ঠে গজগজ করতে করতে বলল, তোর হিসাবের খাতায় এখনো অব্দি 1000 খানেক মেয়ের নাম উঠেছে, আর কত? সরি ভাই, তুমি এখানে কেন এসেছো? ওরা কি তোমার কিছু হয় নাকি অন্য কারোর জন্য এসেছো? যেই বন্যা পিছনে ঘুরঘুর করছি সে একান্তই আমার, তার পাশের জন আমার একমাত্র বোন আবির ভাইয়ের পার্সোনাল সম্পত্তি। তুই ভুল জায়গায় হাত বাড়িয়েছিস লিফাত, তোকে কি করা উচিত নিজেই বল। সরি ভাই, প্লিজ মাফ করে দাও, আমি জানতাম না ওরা তোমার কাছের লোক। তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছে লিফাত, ভবিষ্যতে কোনো মেয়ের দিকে কুনজর দিলে সার্টিফিকেট নিয়ে বের হতে পারবি না বলে দিলাম। প্লিজ তানভীর ভাই, এমনটা করো না। প্রয়োজনে আমি তোমার পায়ে ধরে মাফ চাইবো। আবির ভাই কোথায় আছেন? আমি ওনার পায়ে ধরে মাফ চেয়ে নেব, তবুও এমন কিছু করো না ভাই। ঠিক আছে, লাস্ট বারের মতন ছেড়ে দিচ্ছি। লিফাত একগাল হেসে বলল, থ্যাংক ইউ ভাই। তানভীর ভারী কণ্ঠে বলল, মনে থাকে যেন। অবশ্যই। লিফাত নিজের চেয়ারে গিয়ে বসলো। পিছন ফেরা তো দূর ঘাড় পর্যন্ত কাত করছে না। তানভীর মেঘ আর বন্যার জন্য কিছু খাবার আগেই কিনে নিয়ে এসেছিল, সেগুলো দিয়ে ক্যাপ পড়তে পড়তে বলল, আমি আসি। মেঘ হাসি মুখে বলল, অনুষ্ঠান দেখবা না? আমি অনুষ্ঠান দেখতে আসিনি, যে কাজে এসেছিলাম তা শেষ। অনুষ্ঠান শেষে বাসায় চলে যাস, উল্টাপাল্টা ঘুরিস না। তানভীর চলে গেছে। খুশিতে মেঘের চোখ চকচক করছে। বন্যার দিকে তাকিয়ে ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, দেখেছিস, আমার ভাই সেরাদের সেরা। তুই না বললেও ঠিকই জেনে ফেলেছে। ওই ছেলে মাফ যে চেয়েছে, দেখেছিস? বন্যা ফোঁস করে শ্বাস ছেড়ে রাগান্বিত স্বরে বলল, তুই গিয়ে শুনেছিলি? মাফ নাও তো চাইতে পারে। মেঘ ভ্রু কুঁচকিয়ে বলল, এই তুই কি আমার ভাইয়ের পাওয়ার নিয়ে সন্দেহ করছিস? আমি শিওর ওই ছেলে ভাইয়ার কাছে মাফ চেয়েছে। বিশ্বাস না হলে ছেলেকে ডাক দে, যদি স্বাভাবিকভাবে কথা বলে তাহলে বুঝবো ভাইয়া কিছু বলেনি, আর যদি কণ্ঠস্বর বদলে যায় তাহলে বুঝবো ভাইয়া ঝেড়েছে। বন্যা ভাবলেশীন জবাব দিল, আমি পারবো না। মেঘ ভেঙচি কেটে বলল, না পারলে নাই, আমার ভাই যে হিরো তার প্রমাণ
আমারই দিতে হবে। মেঘ সামনের দিকে একটু ঝুঁকে ডাকলো, এক্সকিউজ মি ভাইয়া। ছেলেটা পেছনে না তাকিয়ে ঢোক গিলে ধীর কণ্ঠে জবাব দিল, জি আপু, কিছু বলবেন? আমাদের জন্য কি কোনো সমস্যা হচ্ছে? আমরা কি পেছনে চলে যাব? মেঘ তাড়াতাড়ি করে বলল, না, পেছনে যেতে হবে না, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। মেঘ বন্যার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, দেখলি, এর মধ্যে রাজনীতিবিদদের আগমন ঘটলো। আশেপাশে বসার জুনিয়ররা সবাই দাঁড়িয়ে সালাম দিচ্ছে। মেঘ আর বন্যা স্বাভাবিকভাবে বসে রইল। একজনের নজর মেঘেদের দিকে পড়তেই সামনের 2-3 জনকে ডেকে বলল, আকস্মাৎ ওরাও থমকে গেল। ঘুরে এসে মেঘেদের কাছে দাঁড়ালো। মেঘ আর বন্যা মনে মনে ভয় পাচ্ছে, ভাবছে দাঁড়ায়নি বলে হয়তো ওনারা বকা দিতে এসেছে। তাদের মধ্যে একজন মেঘকে উদ্দেশ্য করে বলে উঠল, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তোমরা এত পেছনে বসেছো কেন? আসো, সামনে এসে বসো। মেঘ আর বন্যা দুইজনেই থতমত খেয়ে বলল, না ভাই, আমরা এখানেই ঠিক আছি। তা বললে তো হবে না আপু, আবির ভাইকে এত করে রিকোয়েস্ট করার পরও উনি আমাদের প্রোগ্রামে আসেননি। অবশ্য তার জন্য আমরাই দায়ী। ভাইয়ার বারবার বলেছিল ওনাকে নিয়ে যেন কোনো রকম প্ল্যান না করি, কিন্তু আমাদের মন তাতে সায় দেয়নি। ভাইয়ার জন্য স্পেশাল আয়োজন করেছিলাম, ভাইয়া কোনোভাবে খবর পেয়েছে, তারপর আর প্রোগ্রামে আসেনি। সব পুরনো কথা বাদ দেই। এখন তোমরা যেহেতু আজকের প্রোগ্রামে এসেছো, আমাদের উচিত তোমাদের সর্বোচ্চ আপ্যায়ন করা। প্লিজ তোমরা সামনে এসে বসো, প্লিজ। 4-5 জন একসঙ্গে রিকোয়েস্ট করতে শুরু করেছে। ওদের এত রিকোয়েস্ট করা দেখে মেঘ আর বন্যা ভীষণ লজ্জা পেয়ে গেছে। পুরো হলের মানুষ দাঁড়িয়ে তাকিয়ে আছে মেঘ আর বন্যার দিকে, যাদের দাপটে সবাই আতঙ্কে থাকে। সেখানে তারা প্রথম বর্ষে 2 জন মেয়েকে এত রিকোয়েস্ট করছে, এটা সবার কল্পনার বাইরে। মেঘ আর বন্যা বাধ্য হয়ে সামনে গিয়ে বসলো। এত সামনে বসে প্রোগ্রাম দেখতে মেঘ আর বন্যার দুইজনেরই অস্থির লাগছে। উঠে যেতেও পারছে না। একটু নড়লেই 2-1 জন এগিয়ে এসে জিজ্ঞাসা করছে, আপু কোনো সমস্যা, কিছু লাগবে? তাই উঠে যেতেও পারছে না। প্রোগ্রামের বিরতিতে মেঘেদের খাবার পর্যন্ত দিয়ে গেছে। তানভীর নিজেও অনেক খাবার কিনে দিয়ে গেছে। মেঘ আর বন্যা শুধু মুখ চাওয়াচাই করছে, কিছুই খেতে পারছে না। মেঘ বাধ্য হয়ে আবিরকে কল দিল। আবির অফিসে কাজ করছিল, গতকাল থেকে অফিসে এসেছে। অফিসে আসলেও এখনো বাইক চালানোর অনুমতি পায়নি আবির। 2 দিন যাবৎ আলী আহমেদ খান নিজের সাথেই আবিরকে অফিসে নিয়ে যান। আবিরও বাধ্য ছেলের মতন আব্বুর সঙ্গে যায়। মেঘ কল দিতেই আবির মুচকি হেসে কল রিসিভ করলো। মেঘ সালাম দিল। আবির সালামের উত্তর দিয়ে শুধালো, কি ব্যাপার, তাদের আপ্যায়নে অতিষ্ঠ হয়ে যাচ্ছিস? মেঘ উদ্বিগ্নপূর্ণ কণ্ঠে জানতে চাইল, আপনি কিভাবে জানলেন? তোর আশেপাশে কখন কি ঘটনা ঘটবে সব আপডেটই আমার কাছে থাকে। ওরা কল দিয়েছিল? আমায় না জানালে? ওনারা কল দিয়েছিল? আমায় না জানিয়ে তোকে কিছু বললে ওদের যে কি অবস্থা হবে তা তুই না জানলে ওরা খুব ভালো করেই জানে। খাবার খেয়েছিস? না। খেয়ে নে, না হয় একটার পর একটা দিতেই থাকবে। ওদের অতিরিক্ত ভালোবাসায় অতিষ্ঠ হয়ে আমি যোগাযোগ কমিয়ে ফেলেছি। এতদিনে তোকে পেয়েছে। তোকে ঠিকঠাক আপ্যায়ন করতে না পারলে ওরা ঘুমেও দুঃস্বপ্ন দেখবে, বুঝলি? মেঘ মৃদু হেসে বলল, আমাদের প্রোগ্রাম দেখতে ভালো লাগছে না। সামনে এনে বসিয়েছে, সব বিরক্ত লাগছে। কিছুক্ষণ দেখে বেশি খারাপ লাগলে আমার কথা বলে বেরিয়ে পড়িস। আচ্ছা, আপনি আসবেন? কেন, অনুষ্ঠান দেখতে নাকি ওদের কর্মকাণ্ড দেখতে? না, এমনি। আসবেন কি না জিজ্ঞাসা করছি। আবির মন খারাপ করে বলল, জানিস তো আব্বু আমাকে বাইক নিয়ে বের হতে দেয় না। আব্বুর গাড়ি আমি নিব না। আসলে রিক্সা নিয়ে আসতে হবে। আসবো? মেঘ খানিক ভেবে
ভাবলো এমনিতে আবিরের শরীর দুর্বল, এই অবস্থায় যদি আবার কোনো অ্যাক্সিডেন্ট ঘটে সে ভয়ে মেঘ বলল, না আপনার আসতে হবে না। রাগ করেছিস? আমি রিক্সা নিয়ে আসি, সমস্যা নেই। সত্যি রাগ করিনি, আপনি পুরোপুরি সুস্থ হলে অনেক ঘুরতে পারবো। এখন না হয় বড় আব্বুর লক্ষ্মী ছেলে হয়ে থাকুন। আবির নিঃশব্দে হেসে বলল, সাবধানে থাকিস, আর কোনো সমস্যা হলে জানাইস। মেঘ ঠাট্টার স্বরে বলল, জানাবো না। কেন? কারণ আমি জানি আমার কোনো সমস্যা হওয়ার আগে কেউ বা কারা কোনো না কোনো ভাবে আমাকে প্রোটেক্ট করবে। এত কনফিডেন্ট? ইয়েস স্যার। ওকে ম্যাম, পাকনামি রেখে এখন খেয়ে নিন। আচ্ছা, আপনি খেয়েছেন? আব্বু আমাকে খাওয়ার উপরেই রেখেছে, ঘন্টায় ঘন্টায় খাবার পাঠাচ্ছে। মনে হচ্ছে অফিসে না এসে বাসায় থাকলে ভালো হতো। ঠিক আছে খান, রাখি তাহলে। ওকে। মেঘ আবার ডাকলো, আবির ভাই। কিছু না, রাখি। মেঘ কলগেটে স্বস্তির শ্বাস ছাড়ল। বন্যা কপাল কুঁচকে তাকিয়ে আছে। মেঘ ভ্রু নাচিয়ে শুধালো, এখন কি আবার আমার ভাইয়া আর আবির ভাইয়ার ক্ষমতা সম্পর্কে আইডিয়া হয়েছে? বন্যা অস্থির হয়ে বলল, সেসব হয়েছে, কিন্তু তুই আগে এটা বল, তুই আর আবির ভাই কি রিলেশনে আছিস? হ্যাঁ। সত্যি? উনি কি তোকে প্রপোজ করে ফেলেছে? প্রপোজ করেনি, তবে আমি মনে মনে অ্যাকসেপ্ট করে নিয়েছি। কেন বলতো? তোদের এত সুন্দর কথোপকথন শুনে আমার নিজেরই শান্তি শান্তি লাগছে। মেঘ মুচকি হাসলো, সাথে বলল, চৈত্রের উত্তপ্ত আবহে নগর যেন মরুভূমিতে পরিণত হয়েছে। শহর জুড়ে বৃষ্টির জন্য হাহাকার। আরোপিত শীতলতার আচ্ছাদনে আচ্ছাদিত আবির, তবুও গাত্রঘেমে নাজেহাল অবস্থা। পূর্বের তুলনায় কয়েক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। এক ফোঁটা বৃষ্টির আশায় সবাই অসহায়ের মতন আকাশের পানে চেয়ে আছে। অসহ্য গরমের জন্য আজ অফিস একটু তাড়াতাড়ি ছুটি হয়েছে। আবিরের ফুপি সকাল থেকে অনেকবার কল দিচ্ছে। আবির সুস্থ হয়েছে শুনে বারবার যেতে বলছে, কিন্তু আলী আহমেদ খান আবিরকে কোনো মতেই যেতে দেবে না। অন্ততপক্ষে এই ভর দুপুরে তো নয়, এমনকি বিকেলেও যেতে দেননি। আবিরও বাবার মুখের ওপর কিছু বলেনি। আবির বাসায় ফেরার পর থেকেই দেখছে মেঘ আর মিম মামুনিদের পেছন পেছন ঘুরঘুর করছে। মামুনিরা বারবার বারণ করছে দেখে আবির এগিয়ে এসে শুধালো, কি হয়েছে? মিম চট করে বলল, ফুপি কল দিয়েছিল, আমাদেরকে বাসায় যেতে বলেছেন, কিন্তু আম্মু যেতে দিচ্ছে না। আবিরের কপাল কয়েক স্তর ভাঁজ পড়ল। উদ্বিগ্ন কণ্ঠে বলল, ফুপি সকাল থেকে আমাকেও বারবার কল দিচ্ছে, কোনো সমস্যা হলো কিনা? আবির ফের জিজ্ঞাসা করলো, মামুনি তোমাদের কিছু বলেছে? তেমন কিছু বলেনি, শুধু বলল তোরা যেন রাতে ওদের ওখানে খাওয়া দাওয়া করিস। তোমাদের কিছু বলেনি? আমাদের শুক্রবারে দাওয়াত দিয়েছে। আবার বলল আসিফ আর আরিফকে পাঠিয়ে দাওয়াত দিবে। তোর আব্বুকেও কল দিয়ে বলবে বলল। আবির স্বাভাবিকভাবে বলল, আমি ভাবছিলাম শুধু আমাকেই কল দিয়েছে। সকালে বলেছিল বিকালে আসতে পারবি, কিন্তু গরমের জন্য আব্বু যেতে দেয়নি, জোর করে বাসায় নিয়ে এসেছে। রাতে ঝড় হতে পারে ভেবে তোর চাচু ওদের পাঠাতে না করলো। এদিকে আপা বারবার কল দিয়েই যাচ্ছে। তানভীরও কল দিয়ে বলল ওদের পাঠাতে। তানভীর নাকি কাজ শেষ করে ফুপির বাসায় যাবে। আচ্ছা, আমি ফুপির সাথে কথা বলছি, শুক্রবারে সবাই গেলে আজ তাহলে কারো যাওয়ার প্রয়োজন নেই। সেই বরং ভালো, তুই কথা বলে দেখ। আবির ফোন হাতে নিয়ে চলে যাচ্ছে। মেঘ কপাল গুটিয়ে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির একটু দূরে যেতেই মেঘ দ্রুত আবিরের কাছে গিয়ে হাতে চিমটি কাটলো। আবির তাকাতেই মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে তাকালো। মেঘের চোখে পাপড়ি ঘন ঘন কাঁপছে। হালিমা খান, আকলিমা খান, মিম তিনজনেই নজরেই মেঘের দিকে। মেঘ তড়িঘড়ি করে আবিরের
থেকে কিছুটা দূরে সরে দাঁড়ালো। মেঘ চোখ মুখ গুটিয়ে কিছু একটা বোঝাতে চাচ্ছে। মেঘের ইশারা বোঝানোর কথা আবিরের বোধগম্য হলো না। পরপর দুবার ভ্রু নাচিয়ে নিঃশব্দে প্রশ্ন ছুড়ে দিল। মেঘ চাপা স্বরে বিড়বিড় করে বলল, আজকে আইরিনের জন্মদিন। সে বায়না ধরেছে আজকে আমাদের নিজের হাতে রান্না করে খাওয়াবে। তার জন্য ফুপি বারবার কল দিচ্ছে। আবির মৃদুস্বরে প্রশ্ন করলো, তোকে কে বললো? জান্নাত আপু। আচ্ছা, দেখছি কি করা যায়। আবির আলী আহমেদ খানের রুমে চলে গেছে। মেঘকে ডেকে আকলিমা খান জিজ্ঞাসা করলেন, আবিরকে কি বলেছিস? মেঘ হাসি মুখে বলল, দেখো কাকিয়া, ফুপিয়া সবাই আমাদের বাসায় এসেছে, খাওয়া দাওয়া করেছে, সারাদিন সময় দিয়েছে। প্রথমবার ফুপি আমাদের যেতে বলেছে। আমাদের কি যাওয়া উচিত না বলো? অবশ্যই উচিত, কিন্তু তোর আব্বু যে না করে গেল। আবির ভাই বড় আব্বুর সাথে কথা বলতে গেছে, দেখবা বড় আব্বু রাজি হয়ে গেছে, তখন আব্বু আর কিছুই বলতে পারবে না। আকলিমা খান হেসে বলল, তোদের মাথায় সারাক্ষণ এত শুধু দুষ্টবুদ্ধি ঘোরে, তাই না? মেঘ আর মিম দুইজনেই হাসছে। এর মধ্যে আবির বেরিয়ে এসে বলল, হাসাহাসি রেখে এখন রেডি হতে যা, কিছুক্ষণের মধ্যে বের হতে হবে। হালিমা খান প্রশ্ন করলেন, আবির তুই কি বাসা চিনিস? আচমকা এমন প্রশ্নে আবির থতমত খেল, নীরবে ঢোক গিলল। মেঘ শান্ত স্বরে বলল, আজকাল বাড়িঘর চিনতে হয় না, বুঝলে আম্মু। ফোনের নাম্বার আছে, গুগল ম্যাপ আছে, কোনো না কোনোভাবে চলে যাওয়া যাবে। হালিমা খান আর কিছুই বলল না। মেঘ মিম আর আদিকে উদ্দেশ্য করে বলল, চল রেডি হতে হবে। আদি আমতা করে বলল, আমি আম্মুকে ছাড়া যাব না, তোমরা যাও। মেঘ কপাল গুটিয়ে বলল, তুই কবে বড় হবি? মিম, চল আমরাই যাই। আবির সহজ স্বীকারোক্তি, তোরা রেডি হয়ে আমাকে ডাকিস। ঠিক আছে। মেঘ আর মিম দুজনেই রুমে চলে গেছে। কিছুক্ষণের মধ্যেই মেঘ রেডি হয়ে গিয়েছে, রীতিমতো আবিরকে আর মিমের দরজা থেকে ডেকে নিচে চলে এসেছে। আবিরও রেডি হয়ে নিচে এসেছে। মিম এখনো নামছে না দেখে মেঘ আবিরের ভয়ে চিল্লিয়ে উঠল, এই মিম, তাড়াতাড়ি আয়। মিম রুম থেকে বেরিয়ে এসেছে, পরনে বাসার জামা দেখে মেঘ রাগান্বিত কণ্ঠে বলল, এতক্ষণেও হয়নি তোর? আবির ভারী কণ্ঠে জিজ্ঞাসা করলো, এখনো রেডি হসনি কেন? মিম মাথা নিচু করে বলল, তোমরা যাও, আমি যাব না। আবির প্রশ্ন করলো, যাবি না কেন? আমরা অপেক্ষা করছি, যা রেডি হয়ে আয়। মিম চাপা স্বরে জানালো, আমার যেতে ইচ্ছে করছে না, আমি যাব না। আকলিমা খান রাগে কটমট করে বললেন, এতক্ষণ তো যাওয়ার জন্য দুই বোন বাড়ি মাথায় তুলে ফেলেছিলে, এখন কি হলো? আবির মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, তুই কিছু বলেছিস? মেঘ থমথমে কণ্ঠে বলল, না, আমি কিছুই বলিনি। মেঘ মিমকে উদ্দেশ্য করে বলল, এই মিম, কি হয়েছে তোর? চল না যাই, অনেক মজা হবে। আপু তোমরা যাও প্লিজ, আমার ভালো লাগছে না। আকলিমা খান কিছুটা রেগে বললেন, থাক, ওরে আর তেল মারতে হবে না, তুই বরং যা। আবির গাড়ির চাবি মামনিকে দিয়ে বলল, দুইজন গেলে গাড়ি নেওয়ার কোনো প্রয়োজন নেই, চাবি রেখে দাও। আবির গাড়ি নিয়ে যা, তোর আব্বু বা চাচু শুনলে রাগ করবে। আবির গম্ভীর কণ্ঠে জবাব দিল, ফুপিদের বাসা পর্যন্ত গাড়ি নাও যেতে পারে। আবির বের হয়ে গেছে। মেঘ কিছুক্ষণ দাঁড়িয়ে নিজেও ছুটল। মিম মুচকি হেসে দরজার পানে তাকিয়ে মনে মনে বলল, তোমাদের দুইজনের মাঝে আমি কাবাব মেয়ে হাড্ডি হতে চাই না। আবির রিকশা ডেকে নিজেই উঠে পরপর হাত বাড়িয়ে মেঘকে উঠালো। মেঘ ঘাড় ফিরিয়ে আবিরের দিকে তাকিয়ে আছে, দৃষ্টি তার নিরেট। পাশাপাশি বসতে আবিরের হাতের সঙ্গে বারবার ধাক্কা লাগছে। অজান্তেই মেঘের বুকের বাম পাশের ব্যথা অনুভব হলো। আবিরের সংস্পর্শ পেয়ে মেঘের মন কল্পনায় ভাসতে শুরু করেছে। আবির তাকাতেই সরাসরি মেঘের চোখে নজর পড়ল। মেঘ গভীর চাহনি
মেঘের গভীর চাউনি, রাস্তার পাশে কৃত্রিম আলোতে আবিরের কাদম্বিনীকে অতীব মায়াবী লাগছে। আবির টেনে হিঁচড়ে দৃষ্টি সরালো। এই চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকলে আবির নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। এর জন্যই অন্য জগতে পাড়ি জমাতে ইচ্ছে করে। প্রায় অনেকটা পথ অতিক্রম করে ফেলেছে, অথচ মেঘ ঘুরে আটকিয়ে আছে। অবশেষে আবির গলা খাকারি দিয়ে ধীর কণ্ঠে প্রশ্ন করলো, আইরিনের জন্য কি নেব? আবিরের কণ্ঠ শুনে মেঘ চমকে ওঠে। রিকশার গতি আর নিজেকে একসঙ্গে সামাল দিতে না পেরে নড়ে উঠল। আবির তৎক্ষণাৎ বাম হাতে মেঘের কাঁধে হাত রেখে স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলো, ঠিক আছিস? হ্যাঁ। আইরিনের জন্য কি নেব? আপনার যা ইচ্ছা নিন। আমার আন্দাজে কি নেব? মেয়েদের পছন্দ অপছন্দ সম্পর্কে আমার তেমন ধারণা নেই, তার জন্যই তো তোর মতামত জানতে চাচ্ছি। মেঘ আর চোখে আবিরের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আপনি আমার মতামত জানতে চাচ্ছেন? বাহ, মতামত জানতে চেয়ে অন্যায় করে ফেললাম নাকি? হ্যাঁ করেছেন, অনেক বড় অন্যায় করেছেন। বাই দ্য ওয়ে, আপনি মেয়েদের পছন্দ অপছন্দ জানেন না, তাহলে আমাকে সুন্দর সুন্দর গিফট দেন কিভাবে? তুই সবকিছু নিজের সঙ্গে তুলনা করিস কেন বুঝলাম না। তোকে কিছু দিতে গেলে আমার একবারের জন্য ভাবতে হয় না। আমি কনফিডেন্টলি বলতে পারি, আমার দেওয়া 20 টাকার একটা গোলাপ কিংবা 20,000 টাকার দামি কোনো গিফট, দুটোই তোর কাছে অনেক গুরুত্বপূর্ণ। বাকিদের ক্ষেত্রে আমি তা বলতে পারবো না। মেঘ বিপুল চোখে তাকিয়ে মনে মনে আওড়ালো, এই কনফিডেন্টটা নিয়েই আমায় প্রপোজ করতে পারেন না? আপনি তো জানেন আমি হ্যাঁই বলবো, তাহলে কেন করেন না প্রপোজ? আবির মেঘের ঘাড়ে মেঘের ঘন কালো পল্লবের চোখ রেখে বলল, এভাবে তাকাস না মেঘ, তছনছ হয়ে যাব। মেঘ সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিল। আবির ভাই নামক অসুখটা ইদানিং মেঘকে আষ্টে পিষ্টে ধরেছে। আবিরের বলা কথা আচরণ সবে সেই অন্যরকম মাধুর্য মিশ্রিত। ধীরে ধীরে মেঘও বুঝতে পারছে আবির ভাই তার জীবনে বিশালাকৃতির গাছের ন্যায় ভূমিকা পালন করছে। গাছের শেকড় আর ডালপালার মতনই মেঘকে সকল প্রকার অশুভ আঁচল থেকে আগলে রাখছে। আইরিনের জন্য গিফট কিনে যথাসময়ে বাসায় উপস্থিত হয়েছে। ততক্ষণে তানভীরও চলে এসেছে। আড্ডা খাওয়া দাওয়া শেষে প্রায় অনেক রাত করে ফুপিদের বাসা থেকে বেরিয়েছে। ততক্ষণে আকাশে ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, সাথে মেঘের গর্জন। মেঘ উৎফুল্ল মেজাজে সামনে হাঁটছে। তানভীর বাসা থেকে বেরিয়ে তপ্ত স্বরে বলল, ভাইয়া অনেক রাত হয়ে গেছে, তুমি বরং বনুকে নিয়ে বাইক দিয়ে চলে যাও। বাসা থেকে অনুমতি নিয়ে প্রথমবারের মতন ওকে নিয়ে রাতে বেরিয়েছি। এত তাড়াতাড়ি বাসায় চলে গেলে কিভাবে হবে? তাছাড়া আব্বু আমায় বাইক চালাতে অনুমতি দেয়নি। হাজার হোক আমি আব্বুর বাধ্য সন্তান, আব্বুর অনুমতি ব্যতীত বাইক চালাতে পারবো না। দিনের অবস্থা ভালো না, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে, তারপর ভিজে যেতে হবে। ভিজলাম, সমস্যা কি? জ্বর হলে না হয় দুইজনেই হলো। তানভীর রাগী স্বরে বলল, একবার জ্বরে ভুগে শিক্ষা হয়নি তোমাদের? আবির নাক কুচকিয়ে বলল, তখন কি একসাথে ভিজেছিলাম নাকি? তাছাড়া মাঝে মাঝে বৃষ্টি বিলাস করা ভালো, এতে ভালোবাসা বাড়ে, বুঝেছিস? হ্যাঁ, তোমার প্রেম বিষয়ক আজগুবি লজিক খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। আবির এগিয়ে যেতে যেতে বলল, তুই কিন্তু একা বাসায় যাচ্ছিস না? তানভীর চিবিয়ে বলল, হ্যাঁ, তোমাদের জন্য আমি এখন গাছতলায় বসে থাকি আর শুধু শুধু বৃষ্টিতে ভিজি নাকি? আবির ঘাড় ঘুরিয়ে মুচকি হেসে বলল, ভাই
ভাইও তোর, বোনও তোর, তাদের দায়িত্ব তোরই। আবির হাসতে হাসতে সামনে চলে গেছে। তানভীর না চাইতেও মৃদু হাসলো। আবিরের যখন যা ইচ্ছে হয় তাই করে, এটা তানভীরের থেকে আর কেউ ভালো জানে না। আবিরের সব পাগলামি একমাত্র সাক্ষী তানভীর। আবিরের বৃষ্টিতে ভিজতে ইচ্ছে হয়েছে মানে এখন তাকে ভিজতেই হবে। তানভীর বাইক স্টার্ট দিয়ে ওদের পাশ কাটিয়ে যেতে যেতে আবারও বলল, তাড়াতাড়ি চলে এসো। মেঘ আশেপাশে তাকাচ্ছে আর গুটি গুটি পায়ে হাঁটছে। কিছুক্ষণ রাস্তায় ভালোভাবে পর্যবেক্ষণ করে হঠাৎ প্রশ্ন করলো, এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে ঢোকা যেত, তাহলে নিয়ে আসলেন না কেন গাড়ি? কেন আনেনি তার উত্তর এখন তোকে দিতে পারবো না, সময় হলে নিজেই বুঝতে পারবি। মেঘ বলার মতন কথা খুঁজে পাচ্ছে না বলে চুপচাপ হাঁটছে। আবিরও নিশ্চুপ হাঁটছে। কোলাহল শূন্য নির্জন পথ। রাস্তায় গুটি কয়েক বাইক আপাতত আপন গতিতে চলছে। ফুপিদের বাসার গলি থেকে বেরিয়ে অনেকটা এগিয়ে মেঘ হঠাৎই আকুল কণ্ঠে শোধালো, আমরা বাসায় যাব কিভাবে? বাসায় না গেলে হবে না। মেঘ অবিশ্বাস্য দৃষ্টিতে আবিরের দিকে চেয়ে আছে। এমনিতেই অনেক রাত হয়ে গেছে, কোথায় তাড়াতাড়ি বাসায় যাওয়ার ব্যবস্থা করবে না তো উল্টো মজা করছেন। ধীরে ধীরে বৃষ্টি পড়তে শুরু হয়েছে। আবির মেঘের গর্জনের শব্দ আর বৃষ্টির বড় বড় ফোঁটা দেখে মেঘ ভিতরে ভিতরে ভয় পাচ্ছে। দিনের বেলায় বৃষ্টি তার খুব বেশি পছন্দ হলেও রাতের বেলায় বিদ্যুৎ চমকালে মেঘের কলিজা শুকিয়ে যায়। আতঙ্কে মেঘের হাঁটার গতি কমে গেছে। বারবার আকাশের পানে তাকাচ্ছে আর আস্তে আস্তে হাঁটছে। আবির বেশ কিছুক্ষণ যাবৎ মেঘের হাবভাব পর্যবেক্ষণ করে শোধালো, কোনো সমস্যা? মেঘ কাদা কাদা মুখ করে বলল, আপনি গাড়ি নিয়ে আসেননি কেন? আমার ভয় লাগছে। রাস্তায় একটা রিকশাও নেই, এখন কিভাবে বাসায় যাব? আবির নির্লিপ্ত জবাব এলো, আমি ভেবেছিলাম তুই অনেক সাহসী মেয়ে। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, আমি দিনের বেলায় সাহসী, কিন্তু রাতের বেলায় ভীষণ ভীতু। আবির শান্ত চোখে চেয়ে মনে মনে কিছু একটা ভেবে মৃদু হাসল। মেঘের সেই দিকে মনোযোগ নেই। একবার বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘের গা কেঁপে উঠছে। আবির উদাসীন কণ্ঠে শোধালো, আমি কাছে থাকা সত্ত্বেও তুই এত ভয় পাচ্ছিস? তাহলে আমার থেকে লাভ কি? মেঘ নিশ্চুপ। ফুটপাত দিয়ে হাঁটছে দুইজন। কারোর মুখে কোনো শব্দ নেই। আবির কিছু বলতে চেয়েও বারবার ঢোক গিলে কথা গিলছে। বৃষ্টিস্নাত পথে প্রেয়সীর হাতে হাত রেখে বুকের বাঁ পৃষ্ঠে লুকানো কথাগুলো বলার সুপ্ত ইচ্ছে আবিরের মনে ঘুরপাক খাচ্ছে, কিন্তু অদ্ভুত এক দেওয়াল বারবার আটকে দিচ্ছে আবিরকে। পরিবার নামক বেলাজালে আবির আবিষ্ট হয়ে আছে। মেঘ আবিরকে ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে, কিন্তু আবিরকে পাওয়ার জন্য আদৌ কি মেঘের পরিবারের সামনে দাঁড়াতে পারবে?